ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি এই সাবজেক্টটির উপর ডেলি প্র্যাকটিস সেট করতে চলেছি। আর এই ডেলি প্র্যাকটিস সেটগুলো সলভ করবার মধ্য দিয়ে তুমি প্রতিদিন নিজেকে যাচাই করতে পারবে এবং খুব সহজে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো এই ডেলি প্র্যাকটিস সেটগুলোতে আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের সিলেবাস এবং প্যাটার্নকে ফলো করে মোট 30টি এমসিকিউ 30 নাম্বারের মধ্যেই রাখছি, যাতে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো সলভ করবার সময় একটা এক্সাম হল ফিলিং হয়। ঠিক আছে, এবং আমি আরও অন্যান্য বিভিন্ন ভিডিওতে এই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগগি এই সাবজেক্টের বিভিন্ন ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং টপিকগুলোর উপরেও বিস্তারিত ভিডিও আনবার চেষ্টা করব, যাতে তোমাদের বেশ হেল্প হয়। তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আমরা চোখ রাখবো আজকের প্র্যাকটিস সেটের কোশ্চেনগুলোতে। তো আসছি আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, শিশুর বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কারণ। তো শিশুর বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, এর কারণটা কি সেটা আমাদেরকে বলতে হবে। অপশন এতে রয়েছে জীবনের যে কোনো সময় শুরু হয় ও শেষ হয়। অপশন বিতে রয়েছে মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। অপশন সিতে রয়েছে জন্মের আগে থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। এবং অপশন ডিতে রয়েছে জীবনের যে কোনো সময় শুরু হয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তো অ্যাকচুয়ালি এখানে অপশন এ যেটা রয়েছে সেটা তো হচ্ছে না, অপশন বিটাও হচ্ছে না এবং অপশন ডিটাও কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি শিশুর যে বিকাশ সেটা কিন্তু জন্মের আগে থেকেই অর্থাৎ নিষেক থেকে শুরু হয় এবং তা কিন্তু মৃত্যু পর্যন্ত চলতে থাকে। আর এই কারণেই একে কিন্তু বলা হয় যে শিশুর বিকাশ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, জন্মের আগে থেকে শুরু হয় এবং মৃত্যুর আগে পর্যন্ত চলতে থাকে। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, শিশুর হীনমান্য, লজ্জা, ভয়, রাগ নিম্নলিখিত কোন প্রকার বিকাশের অন্তর্গত? তো সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে প্রশ্নে কি কি রয়েছে? হীনমান্য, এটা হীনমান্যতা হবে, লজ্জা, ভয়, রাগ। তো এই বিষয়গুলি কোন বিকাশের অন্তর্গত? এখানে রয়েছে দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ আর মানসিক বিকাশ। তো অ্যাকচুয়ালি এই যে হীনমান্যতা, লজ্জা, ভয়, রাগ এগুলো কিন্তু শিশুর প্রাক্ষবিক বিকাশের অন্তর্গত। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, প্রাক্ষবিক বিকাশ। এবার কোয়েশ্চেন নাম্বার 3, শিশুর একক পার্থক্যের জন্য সবচেয়ে বেশি দায়ী। তো নিচে থাকা অপশনগুলির মধ্যে কোন বিষয়টি শিশুর একক পার্থক্যের জন্য সবচেয়ে বেশি দায়ী সেটা আমাদেরকে বলতে হবে। শারীরিক পার্থক্য, নাকি আচরণগত পার্থক্য, আবেগের পার্থক্য, নাকি সামাজিক পার্থক্য? তো শিশুর একক পার্থক্যের জন্য সবচেয়ে বেশি দায়ী যে বিষয়টি সেটা হচ্ছে তার আচরণগত পার্থক্য। অর্থাৎ প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 4, সিসিই এর পুরো নাম হলো। খুবই একটা সহজ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা টেটের বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। তো এখানে সিসিই এর পুরো নামটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5, অন্তর্বর্তী শিক্ষার অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য হলো। অন্তর্বর্তী শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের উদ্দেশ্য কি সেটা বলতে হবে। অপশন এতে রয়েছে বিশেষ ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা। তো এটা তো হতে পারে না। অপশন বিতে রয়েছে কেবলমাত্র অন্ধ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। এটাও হবে না, কারণ কেবলমাত্র এখানে অন্ধ শিশুদের শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়নি। এখানে সমাজের সব ধরনের শিক্ষার্থীর শিক্ষার ব্যবস্থা করবার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, অপশন সিটা দেখে নেব। অপশন সিতে রয়েছে সমাজে পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা। তো এটাও নয়। অপশন ডিতে রয়েছে সব ধরনের শিক্ষার্থীর জন্য শিক্ষার ব্যবস্থা করা। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। কারণ অন্তর্বর্তী শিক্ষার উদ্দেশ্যই হলো সমাজের সব ধরনের শিক্ষার্থীর জন্য সমানভাবে শিক্ষার ব্যবস্থা করা। ঠিক আছে, সমানভাবে বলতে এখানে শিশুর চাহিদা, আগ্রহ, ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে কিন্তু সব ধরনের শিক্ষার্থীকেই শিক্ষা প্রদান করার কথাই কিন্তু বলে আমাদের ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্বর্তী শিক্ষা। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 6, নিম্নলিখিত কোনটি শিশুর অক্ষমতার অন্তর্গত নয়? তো নেগেটিভ একটা কোয়েশ্চেন, অপশনগুলো দেখে নেব।
অসামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম, মা বাবার অনুপস্থিতি, প্রজ্ঞাভিত্তিক সমস্যা, শিক্ষকের ভুল শিক্ষণ পদ্ধতির ব্যবহার। তো এইখানে শিশুর যেটা অক্ষমতার অন্তর্গত নয় সেটা হলো মা বাবার অনুপস্থিতি। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, মা বাবার অনুপস্থিতি। এবার কোশ্চেন নাম্বার 7, শিক্ষণের ক্ষেত্রে নিচের কোনটির ব্যবহার সর্বাপেক্ষা যুক্তিযুক্ত? মডেল, চার্টস, অডিও ভিজুয়াল এইডস নাকি পিকচার্স? তো মডেল শুধুমাত্র এটা ভিজুয়াল ব্যাপার, চার্টস এটাও ভিজুয়াল ব্যাপার, পিকচার্স এটাও ভিজুয়াল ব্যাপার। তো এগুলোর একটাও অ্যান্সার হবে না। এখানে অডিও ভিজুয়াল অর্থাৎ এখানে ভিজুয়াল এবং অডিটরি দুটো বিষয়ই রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, অডিও ভিজুয়াল এইডস এটাই কিন্তু বর্তমানে শিক্ষণের ক্ষেত্রে ব্যবহারের সর্বাপেক্ষা যুক্তিযুক্ত। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 8, শিক্ষণের কোন বিষয়টি মন্তেশ্বরী পদ্ধতির অন্তর্ভুক্ত? লিখনের শিক্ষণ, পঠনের শিক্ষণ, তারপরে রয়েছে গণিত শিক্ষণ, আর শেষে রয়েছে সংখ্যার শিক্ষণ। তো এখানে অপশনগুলোর মধ্যে যে বিষয়টি মন্তেশ্বরী পদ্ধতির অন্তর্ভুক্ত সেটা হচ্ছে আমাদের অপশন সি, গণিত শিক্ষণ। এবার কোয়েশ্চেন নাম্বার 9, কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন? খুবই সহজ একটা প্রশ্ন এবং তার সাথে সাথেই ইম্পর্টেন্ট। অপশনগুলো দেখে নেব, মন্তেশ্বরী, মাদাম কুরি, ডিউই নাকি ফ্রয়েবল? তো কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফ্রয়েবল, অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 10, মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন? কে গড়ে তোলেন সেটা বলতে হবে। হারবার্ট স্পেন্সার, জন ডিউই, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জোয়ান হারবার্ট? তো মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন যে মনোবিদ, তিনি হচ্ছেন আমাদের জোয়ান হারবার্ট, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এর সাথে সাথে চলে আসবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 11, এক্সপেক্ট্যান্সি তত্ত্বটি নিম্নলিখিত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্যক্তিত্ব, দক্ষতা, প্রেষণা নাকি দৃষ্টিভঙ্গি? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে বিষয়টি এক্সপেক্ট্যান্সি তত্ত্বটির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে আমাদের অপশন সি, প্রেষণা বা মোটিভেশন। এবার কোয়েশ্চেন নাম্বার 12, শিক্ষকের প্রাধান্যযুক্ত একটি শিক্ষণ পদ্ধতি হলো? এখানে বলা হয়েছে শিক্ষকের প্রাধান্যযুক্ত অর্থাৎ যে শিক্ষণ পদ্ধতিতে শিক্ষকই প্রধান। ঠিক আছে, সেই রকম শিক্ষণ পদ্ধতিটা আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো প্রকল্প পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, পাঠাগার পদ্ধতি। তো প্রকল্প পদ্ধতিতে কিন্তু ছাত্র এবং শিক্ষক দুজনে যুক্ত থাকেন, প্রশ্নোত্তরেও তাই। পাঠাগার পদ্ধতি সেটাতেও কিন্তু ছাত্র এবং শিক্ষক দুজনেরই কিন্তু এখানে অংশগ্রহণ দেখা যায়। একমাত্র এই বক্তৃতা পদ্ধতি এটাতে কিন্তু শিক্ষকের প্রাধান্য প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, বক্তৃতা পদ্ধতি। এবার কোয়েশ্চেন নাম্বার 13 হবে এটা, ব্যাপক মূল্যায়ন অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলতে বোঝায়? বিভিন্ন সময়ে করা মূল্যায়ন, পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক বিষয়ের মূল্যায়ন, দীর্ঘক্ষণ ধরে রকমারি পরীক্ষা নাকি উপরে কোনোটিই নয়? তো কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলতে কিন্তু পাঠক্রমিক এবং তার সাথে সাথে সহপাঠক্রমিক বিষয়ের মূল্যায়নকেও কিন্তু বোঝায়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক বিষয়ের মূল্যায়ন। পরবর্তী কোয়েশ্চেন, যাই হোক একটা কোয়েশ্চেন বাড়তি হয়ে গেল। ভাইগটস্কির সামাজিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন বিষয়টি সেটা বলতে হবে। সামাজিক বিকাশ, সামাজিকতা, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া নাকি ভাষার বিকাশ? তো এখানে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া, অর্থাৎ ভাইগটস্কির সামাজিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এবার কোয়েশ্চেন 14, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত যে স্তরটির অস্তিত্ব নেই তা হলো? বিভেদমূলক স্তর, বাস্তব সক্রিয়তার স্তর, প্রাক ধারণামূলক স্তর নাকি নিয়মতান্ত্রিক স্তর? তো এখানে পেঁয়াজে যে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছিলেন তার মধ্যে কিন্তু বিভেদমূলক স্তরটাই পড়ে না। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, বিভেদমূলক স্তর।
এবার কোয়েশ্চেন নাম্বার 15, শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক হলেন, খুবই সহজ এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক হচ্ছেন আমাদের রুশো। অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 16, গিলফোর্ড বুদ্ধির কয়টি মাত্রার কথা বলেছেন? গিলফোর্ড, ঠিক আছে। তো গিলফোর্ড কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধির 3টি মাত্রার কথা বলেছিলেন, ঠিক আছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 17, মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা হলেন। তো মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা স্টার্নবার্গ, পিয়াজে, টলম্যান নাকি গার্ডনার? তো অ্যাকচুয়ালি মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বের প্রবক্তা হচ্ছেন আমাদের অপশন ডি, গার্ডনার। এবার কোয়েশ্চেন নাম্বার 18, শিশুর ভাষার বিকাশ সব থেকে ভালো হয়, কোন বয়সে সবচেয়ে বেশি ভালো হয় সেটা বলতে হবে। 2 থেকে 3 বছর বয়সে, 3 থেকে 8 বছর বয়সে, 11 থেকে 15 বছর বয়সে নাকি 9 থেকে 10 বছর বয়সে? তো শিশুর ভাষার বিকাশ যে বয়সে সব থেকে ভালো হয় সেটা হচ্ছে আমাদের 3 থেকে 8 বছর বয়সে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 19, নিম্নলিখিত কোনটি ইনক্লুসিভ এডুকেশনের বাধা? সমাজ, দারিদ্রতা, শিশুর পরিবেশ নাকি শিশুর ব্যক্তিত্ব? তো এখানে ইনক্লুসিভ এডুকেশনের যেটা বাধা সেটা হচ্ছে আমাদের অপশন বি, দারিদ্রতা। এবার কোয়েশ্চেন নাম্বার 20, শিক্ষা পদ্ধতিতে অনগ্রসর শিক্ষার্থীদের প্রতি শিক্ষকের কর্তব্য হলো। অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে শাস্তি প্রদানের মাধ্যমে সংশোধনের চেষ্টা করা, এটা আগেই করা যাবে না। অপশন বিতে রয়েছে অনগ্রসরতার কারণ অনুসন্ধান করা, এটা হতে পারে, পরবর্তী অপশনগুলো দেখে নেব। অপশন সিতে রয়েছে এদের দ্বারা কোনো কিছু হবে না ভেবে নজর না দেওয়া, তো এটাও কিন্তু হবে না। এবার অপশন ডিতে রয়েছে এদের সম্পর্কে অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করা। তো অ্যাকচুয়ালি অপশন বি আর ডি দুটোই হতে পারে, তো এই দুটোর মধ্যে যেটা বেশি কারেক্ট সেটা কিন্তু হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। তাহলে অপশন ডিও এখানে বাদ। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 21, অনুবর্তনের লোপ পাওয়াকে কি বলা হয়? অন্তর্দৃষ্টি, প্রতিক্রিয়া, অপানুবর্তন নাকি উদ্দীপক? তো অনুবর্তনের লোপ পাওয়াকে বলা হয় অপানুবর্তন। অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 22, শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নেগেটিভ কোয়েশ্চেন। অপশনগুলো দেখে নেব। শিখনের মূল ভিত্তি হলো পূর্ব অভিজ্ঞতা, তো এটা কারেক্ট। তারপরে অপশন বিতে রয়েছে শিখন হলো নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া, এটাও শিখনের ক্ষেত্রে সঠিক। অপশন সিতে রয়েছে শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে, এটাও কিন্তু শিখনের ক্ষেত্রে সঠিক। আর অপশন ডিতে রয়েছে শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া, তো এটাই কিন্তু শিখনের ক্ষেত্রে সঠিক নয়, ঠিক আছে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, শিখন একটি স্বয়ং নির্ভর প্রক্রিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 23, একজন শিক্ষক শিক্ষার্থীকে শিখনে উৎসাহিত করতে পারেন কিসের মাধ্যমে সেটা আমাদেরকে বলতে হবে। উদাহরণ দানের মাধ্যমে নাকি শ্রেণীতে বক্তৃতা প্রদানের মাধ্যমে, উপযুক্ত পুরস্কার দানের মাধ্যমে নাকি উপযুক্ত নির্দেশনা প্রদানের মাধ্যমে? তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি, উপযুক্ত পুরস্কার দানের মাধ্যমে, ঠিক আছে। এর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে শিখনে উৎসাহিত করতে পারি, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 24, কোন শিশুর প্রেরণার সঙ্গে জড়িয়ে থাকে, কোন বিষয়টি জড়িয়ে থাকে সেটা বলতে হবে। সামাজিকতা, সহযোগিতা, মানসিক ক্রিয়া নাকি সহনশীলতা? তো শিশুর প্রেরণার সঙ্গে জড়িয়ে থাকে যে বিষয়টি সেটা হচ্ছে তার মানসিক ক্রিয়া, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 25, একটু বড় কোয়েশ্চেন। পাঠদানকালে একজন ছাত্র আলোচিত বিষয় বুঝতে ব্যর্থ হলে একজন শিক্ষক নিম্নলিখিত কোন উপায়ে তা সমাধান করবেন? অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে প্রধান শিক্ষককে ঘটনাটি বলবেন এবং ছাত্রটিকে স্কুল বদলের নির্দেশ দেবেন, তো এটা হতে পারে না, কারণ প্রধান শিক্ষককে গিয়ে বলার আগেই একজন প্রকৃষ্ট বা একজন প্রকৃত শিক্ষকের কাজই হলো নিজে হাতে ক্লাসরুমের সমস্যাগুলো সমাধান করা, ঠিক আছে। অপশন বিতে চলে আসবো। অপশন বিতে রয়েছে স্কুল সহপাঠী পড়ানোর বিষয় পাঠদান পদ্ধতি সম্পর্কে ছাত্রটির মনোভাব ভালো করে যাচাই করবেন, তো এটা হতে পারে। পরে অপশনগুলো দেখে নেব।
ছাত্রের অভিভাবককে বিষয়টি জানাবেন এবং তাকে অনুরোধ করবেন যেন ছাত্রটিকে অন্য স্কুলে ভর্তি করানো হয়। তো এটাও উত্তর হতে পারে না। অপশন ডিটা দেখে নেব, ছাত্রটিকে কোনো কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে পাঠাবেন এবং তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো এটাও কিন্তু এর আনসার হতে পারে না। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। অর্থাৎ পাঠদানকালে একজন ছাত্র আলোচিত বিষয় যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে একজন শিক্ষকের অবশ্যই সেই ছাত্রটির ক্ষেত্রে স্কুল, সহপাঠী, পড়ানোর বিষয় এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে ওই ছাত্রটির মনোভাব কিন্তু ভালো করে যাচাই করবেন এবং তারপর প্রয়োজন মতো তিনি কিন্তু বিভিন্ন স্টেপ নেবেন। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 26, শিশুরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করে লিখতে পারে না, এর কারণ হলো আঙ্গুলের পেশি সেই সময় বিকশিত হয় না, তারা সেই সময়ই শেখে, তাই শিশুদের মধ্যে নিম্নমানের শিল্পী সত্তা থাকে, নাকি তারা লিখতে পারে না। তো প্রশ্নটির সবথেকে যেটা বেশি কারেক্ট আনসার সেটা হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, এখানে ফিজিক্যাল ম্যাচুরেশনের ব্যাপারটা রয়েছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, আঙ্গুলের পেশি সেই সময় বিকশিত হয় না, তাই শিশুরা প্রাথমিক পর্যায়ে পরিষ্কার করে লিখতে পারে না। ঠিক আছে, তাদের লেখাগুলো কিন্তু সেই সময় একটু হিজিবিজি হয়ে যায়। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসবো। কোয়েশ্চেন নাম্বার 27, শ্রেণীকক্ষে একজন শিক্ষকের নিম্নলিখিত কোনটি সর্বাধিক প্রয়োজনীয়? টেবিল, চেয়ার, লাঠি নাকি ব্ল্যাকবোর্ড? খুবই সহজ একটা প্রশ্ন, প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ব্ল্যাকবোর্ড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 28, আঁকা এবং স্থাপত্যবিদ্যা নিম্নলিখিত কোন অংশের পাঠ? দক্ষতা পাঠ, জ্ঞানের পাঠ, অনুপ্রাণিত পাঠ নাকি অনুভব পাঠ? তো আঁকা এবং স্থাপত্যবিদ্যা এই দুইটি বিষয় কিন্তু দক্ষতা পাঠের সাথে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, অর্থাৎ দক্ষতা পাঠেরই কিন্তু অংশ হচ্ছে আঁকা এবং স্থাপত্যবিদ্যা। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, দক্ষতা পাঠ। এবার কোয়েশ্চেন নাম্বার 29 হওয়া উচিত, অ্যাকচুয়ালি এখানে 28, যাই হোক মিসপ্রিন্টিং, আরও একটা কোয়েশ্চেন তোমরা বেশি পেয়ে গেছো। তো চলো কোয়েশ্চেনটা দেখে নেই। ছাত্রদের শিক্ষাদান করতে হবে, কিভাবে ছাত্রদের শিক্ষাদান করতে হবে সেটা এখানে আমাদেরকে বলতে হবে। তাদের মানসিক বিকাশ অনুসারে, তাদের স্বভাব অনুসারে, তাদের মানসিক উন্নতি অনুসারে নাকি উপরের সবগুলি? তো এখানে পেডাগগিক্যালি এখানে যে তিনটে অপশানে দেওয়া রয়েছে সেই তিনটে অপশানই কিন্তু কারেক্ট। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, উপরের সবগুলি। এবার কোয়েশ্চেন নাম্বার 29, শিশুর বুদ্ধির পরিপূর্ণতার জন্য কোন কারণটি সবচেয়ে বেশি প্রভাবশালী? শিশুর বুদ্ধির পরিপূর্ণতা। ঠিক আছে, তো অপশনগুলো দেখে নেব। বিদ্যালয়ের পরিবেশ, পরিবারের পরিবেশ, প্রতিবেশীর পরিবেশ নাকি সাংস্কৃতিক পরিবেশ? তো শিশুর বুদ্ধির পরিপূর্ণতার জন্য কিন্তু বিদ্যালয়ের পরিবেশটাই সবচেয়ে বেশি প্রভাবশালী। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন, সরি একটু ভুল হয়ে গেল, যাই হোক। তো এখানে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, পরিবারের পরিবেশই কিন্তু একজন শিশুর বুদ্ধির পরিপূর্ণতার জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী। তো আজকের লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন অভিক্ষার সাহায্যে দৃষ্টিহীন শিশুদের বুদ্ধি পরিমাপ করা হয়? ফ্রয়েড অভিক্ষা, ম্যাকমিলান অভিক্ষা, বিনে হেইস অভিক্ষা নাকি ম্যাকডুগাল অভিক্ষা? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে অভিক্ষার দ্বারা দৃষ্টিহীন শিশুদের বুদ্ধি পরিমাপ করা হয় সেটা হচ্ছে আমাদের অপশন সি, বিনে হেইস অভিক্ষা। ঠিক আছে, এখানে অভিক্ষা স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, যাই হোক। তো এর সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।